আসসালামু আলাইকুম। আমি বাজনগর ইউনিয়ন থেকে হাবিব আক্তার তনু। আমি একটি কবিতা আবৃত্তি করছি। আমার কবিতার নাম আমি বীরাঙ্গনা বলছি। লিখেছেন নীলিমা ইব্রাহিম। 1971 সালের উত্তাল আন্দোলনে আমি ছিলাম রাজশাহীতে। 27 মার্চ অন্ধকার থাকতে থাকতে আমরা গ্রামের বাড়িতে রওনা হলাম সামান্য হাত ব্যাগ নিয়ে। হঠাৎ স্থানীয় চেয়ারম্যানের জিপ এসে দাঁড়ালো আমাদের সামনে। বাবাকে সম্বোধন করে বললেন, ডাক্তারবাবু আসেন আমার সঙ্গে। হয়তো জ্ঞান হারিয়েছিল আমার। সচেতন হয়ে উঠে বসতেই বুঝলাম এটা থানা। সামনে বসা আর্মি অফিসার। বললাম, আমাকে আমাকে বাবা মার কাছ থেকে কেড়ে এখানে আনা হয়েছে কেন? অফিসার হেসে উত্তর দিলেন, তোমার নিরাপত্তার জন্য। সন্ধ্যের কিছুক্ষণ আগে চেয়ারম্যান সাহেব এলো। সব কিছু জেনেও আমি ওর পা জড়িয়ে ধরলাম। কাকা বাবু, আমাকে বাবার কাছে রেখে আসুন। আপনার মেয়ে সুলতানার সঙ্গে আমি একসঙ্গে খেলাধুলো করেছি, স্কুলে পড়েছি, আমাকে দয়া করুন। উনি ঝাড়া দিয়ে আমাকে দূরে সরিয়ে দিয়ে দ্রুত বেরিয়ে গেলেন। মানুষ কেমন করে মুহূর্তে পশু হয়ে যায় এই প্রথম দেখলাম। এরপর 16ই ডিসেম্বর আগে মানুষ আর চোখে পড়েনি। প্রথমে আমার উপর পাশবিক নির্যাতন চালাই একজন বাঙালি। আমি বিস্ময়ে বোবা হয়ে গেছিলাম। সে রাতে আরো কতজন আমার উপর অত্যাচার করেছিল বলতে পারবো না, তবে 6-7 জন হবে। অফিসারের হাত ধরে মিনতি করে বলেছিলাম, আমাকে রক্ষা করবার কথা বলেছেন, আমি তো রক্ষা পেয়েছি, এবার আমাকে ছেড়ে দিন। আপনি আমার ভাই, আপনার বয়সে আমার বড় একটি ভাই আছে। অফিসার হঠাৎ থুতু ছিটিয়ে আমার মুখে কী সব গালাগালি করলেন। আমি নিস্তব্ধ নিতর হয়ে বসলাম। মনে হলো কেন আমি তার চরণে প্রথম অর্ঘ্য হলাম না। এটা তার ক্ষোভ, কিন্তু সে তো তার অক্ষমতা। আমি এখন জড় পদার্থ। যে যখন যেখানে টেনে নিয়ে যায় অত্যাচার করেছে, সয়ে গেছে। স্তম্ভ হলে দাঁতে দাঁত চেপে উচ্চারণ করেছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কারো বোধগম্য হলে কিছু থুতু, কিছু লাথি উপহার পেয়েছি। আমাদেরকে শাড়ি বা দুপাট্টা ব্যবহার করতে দেওয়া হতো না। কোনো ক্যাম্পে নাকি কোন মেয়ে গলায় শাড়ি পেঁচিয়ে ফাঁস লাগে আত্মহত্যা করেছিল। তা আমাদের পরনে পেটিকোট আর ব্লাউজ, যেমন ময়লা তেমনই ছেঁড়া কোটা। দু চোখ জলে বলে উঠত, বাবার কথা মনে পড়ত। মা, এবার কি শাড়ি নিবি? আমি বলতাম, তুমি যা দেবে। আদরে মাথায় হাত রেখে বলতেন, মা আমার যে ঘরে যাবে সে ঘর শান্তিতে পড়ে উঠবে। বাবা, তুমি কি জানতে তোমার মেয়ে ঘরে যাওয়ার জন্য জন্মায়নি? তার জন্মে লগ্নে শনির দৃষ্টি ছিল। সে শতঘরের করুণ, যাযাবর রমণী। পরদিন হঠাৎ আমার ভেতরে একটি মেয়ে মারা যায় অন্তঃসত্ত্বা ছিল। সকাল থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। কাটা পাতার মতো হাত পা ছড়িয়ে ছড়িয়ে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। মুখখানা নীল হয়ে গেল। বুড়াতে সব কেমন নিঃশব্দ নিস্তব্ধ মনে হলো। সুফিয়ার মা বলল, হালারা পালাইলো নাকি? ওর কথায় যেন শরীরে অসুরের বল পেলাম। দরজা ধাক্কাতে লাগলাম, চেঁচাতে আরম্ভ করলাম। তখনই শুনি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মনে হলো আমি বেঁচে গেছি, কিন্তু জানতাম না তখনও যে কত মরণ আমার জন্য অপেক্ষা করছে। 3-4 দিন ওইখানে থাকবার পর একজন ডাক্তার আমাকে জানালেন আমি গর্ভবতী।
আমি কোথায় কার কাছে যেতে চাই। আমার মতো দুস্থ মেয়েদের জন্য আপনারা যে ব্যবস্থা করেছেন, আমার জন্য তাই করুন। বাবা এলেন, দুহাত শক্ত করে আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। ঠিক এমনই একদিন আমরা 7-8 জন বঙ্গবন্ধুকে দেখতে গিয়েছিলাম। অফিসের মাধ্যমে সেদিন আমাদের দু চোখে বঙ্গবন্ধুর বুকটা ভিজে গিয়েছিল। বলেছিলেন, তোরা আমার মা, তোরা তোদের জীবনের শ্রেষ্ঠ দন উৎসর্গ করেছিস এদেশের স্বাধীনতার জন্য, তোরা শ্রেষ্ঠ বীরাঙ্গন। আমি আছি, তোদের চিন্তা কিসে? সেদিন সত্যি মনে হয়েছিল আমাদের আর চিন্তা কিসে। কিন্তু কিন্তু বাবার বুকে তো সে অস্ত্রপাত করতে পারলাম না। বাবা একটু থেমে মুখ তুলে বললাম, বাবা আমি এখন যাব তোমার সঙ্গে? বাবা ইতস্তত করে বললেন, না মা, আমি তোমাকে নিতে পারবো না। আস্তে করে বাবার বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিলাম। দাদা এসেছিল কলকাতা থেকে আনা শাড়ি নিয়ে। দাদা অবশ্য একটা কথা বলে গেলেন যেটা বাবা বলতে পারেনি। দাঁড়া, আমরা যে যখন পারবো তোকে এসে দেখা করব। তুই কিন্তু আবার হুট করে ও বাড়িতে যেয়ে উঠিস না। তাছাড়া আমাদের ঠিকানায় চিঠিপত্র লেখারও দরকার নেই। তুই তো ভালোই আছিস, সরকার থেকে ক্ষতিপূরণ পেয়েছিস, তা দিয়ে বাড়িঘরও মেরামত হয়েছে। হঠাৎ ঘুরে দাঁড়ালাম, এদিকে আর তাকাইনি। তাহলে কি বাবা দাদা আমার সতীত্বের মাতৃত্বের দাম নিয়েছে সরকার থেকে? নতুন ঘর তুলেছে, পুরনো ঘর মেরামত করেছে, করে করে থাকবে কি করে? বাস্তব পুরো কঠিন। আমি বীরাঙ্গন, আমাকে নিজের পায়ের উপর ভর করে দাঁড়াতে হবে। বাইরে যেতে পারলে আমি মরে যাব, এ সমাজ আমাকে গ্রহণ করবে না। জুলাই মাসের এক বিকেলে আমার আপন বলতে যা ছিল অতীতের সঙ্গে সব অতল জলে ডুবিয়ে দিয়ে আমি এয়ারফ্লোতে উঠে দাঁড়ালাম। অন্তরে উচ্চারণ করলাম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তোমার দেওয়া বীরাঙ্গনা নামের মর্যাদা যেন আমি রক্ষা করতে পারি। দেশ স্বাধীন হলো, কেউ গাজী, কেউ শহীদ, কেউ বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, সবার কত সম্মাননা সুখ্যাতি। অথচ আমি তো কিছুই চাইনি, শুধু চেয়েছিলাম আমার নারীত্বের মর্যাদা আর প্রিয় জন্মভূমির বুকে একটু আশ্রয়। যে বাবা দাদা আমাকে দুর্বৃত্তের হাত থেকে রক্ষা করতে পারেনি, তারাই বিচারকের আসনে বসে আমাকে অসুচি অপবিত্র জ্ঞানে পরিত্যাগ করেছেন। কি সুন্দর সমাজ ব্যবস্থা! ঘৃণা হয়। আমার মৃত্যুর পরে তোমরা কি আমাকে বাংলাদেশে নেওয়ার চেষ্টা করবে? জন্ম দিলে জননী হওয়া যায়, কিন্তু লালন পালন না করলে মা হওয়া যায় না। প্রতি নিঃশ্বাসে আমি অভিসংবাদ দেব এই বাঙালি জাতিকে, তাদের হীনমন্যতার জন্য, তাদের মাকে অসম্মান অপমান করবার জন্য। একটিমাত্র মানুষ সে দেশে জন্মেছিল, যার স্নেহ স্পর্শ আমি ধন্য হয়েছি। আমি তো তুচ্ছ অনাদরী কন্যা, কিন্তু তোমরা পিতৃগাতী, সমগ্র বিশ্ব আজ তোমাদের ধিক্কার দিচ্ছে। কুচুরি, পিতৃহত্যা, লোভী, প্রতারক, বিশ্ব সবাই তোমাদের স্থান। সবাইকে ধন্যবাদ।